সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের কতগুলো যৌগ আমি আজকে লিখে দেখাবো। সেই যৌগগুলো তোমরা চিনতে পারো কি না। যেমন CHO, CH3, CHO, CH3, CH2, CHO ইত্যাদি। এছাড়া CH3, CHO, আবার CHO সঙ্গে বেনজিন রিং এবং CH2OH ইত্যাদি। এই যৌগগুলো সবগুলো অ্যালডিহাইড, সব যৌগগুলো এগুলো অ্যালডিহাইড। এই অ্যালডিহাইড যেগুলো, প্রথমে এটা হলো ফর্মালডিহাইড বা মিথানেল, ইথানেল, 1, 2, 3 প্রোপানেল। আর এটা হলো ট্রাইমিথাইল ইথানেল, বেনজালডিহাইড, ফিনাইল ইথানেল, ফিনাইল ইথানেল। এই যৌগগুলো আমরা দেখতেছি সবগুলো অ্যালডিহাইড। তার মানে এই যৌগগুলোতে সব জায়গায় এই মূলকটা উপস্থিত আছে, অ্যালডিহাইড মূলক। পার্থক্য এইটুকু, যদি কার্বন দিয়ে নাম্বারিং করি, এটার পরে 1 নম্বর কার্বন মানে আলফা কার্বন, এটার সঙ্গে আলফা এবং বিটা কার্বন মানে 1 নম্বর এবং 2 নম্বর রোমান সাইন দিয়ে চিহ্নিত করতেছি। আর এটাতে আলফা কার্বনে নেই, হাইড্রোজেনে নেই। আর এখানে আলফা, এটা আলফা কার্বন, এখানেও আলফা কার্বন, এটার পরে এটা আলফা এবং এটা বিটা কার্বন। তাহলে দেখা যাচ্ছে অ্যালডিহাইডের পরে কার্বনটাকে আমরা চিহ্নিত করতেছি, সেটা 1 নম্বর না বলে সেটাকে আলফা বলতেছি। তো এই যৌগটার ক্ষেত্রে আলফা কার্বন নেই, তার মানে আলফা হাইড্রোজেনে নেই। এখানে আলফা কার্বন আছে, তৎসঙ্গে এর সঙ্গে হাইড্রোজেন আছে, তাহলে এখানে আলফা হাইড্রোজেন যুক্ত। এখানেও তাই আলফা হাইড্রোজেন আছে। আর এখানে দেখা যাচ্ছে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই। আর এখানেও তাই, যে আলফা কার্বন আছে কিন্তু আলফা হাইড্রোজেন নেই। তাহলে এখানে আলফা হাইড্রোজেন নেই, এখানে আলফা হাইড্রোজেন নেই, এখানে আলফা হাইড্রোজেন আছে। অর্থাৎ অ্যালডিহাইড আছে, অ্যালডিহাইড পরবর্তী কার্বনটা আলফা, এখানে আলফা হাইড্রোজেন আছে। তাহলে এটা তো আলফা হাইড্রোজেন আছে, এটা তো আলফা হাইড্রোজেন আছে, এটা তো আছে। যে সমস্ত অ্যালডিহাইড যৌগের মধ্যে আলফা হাইড্রোজেন আছে ওগুলোকে আমরা পরিত্যক্ত করে দিব, ওগুলো আমরা নিব না। অর্থাৎ এইগুলো আমরা নিলাম না, এইগুলো আমরা নিলাম না। কোন যৌগগুলো নিলাম? যে যৌগগুলোর মধ্যে আলফা হাইড্রোজেন নেই। তাহলে আমরা নিলাম এখানে এই মিথানেল, ট্রাইমিথাইল ইথানেল এবং বেনজালডিহাইড। এই 3টি যৌগকে আমরা মনোনীত করলাম। কেন, কিভাবে, কার দৃষ্টিতে? যে আলফা হাইড্রোজেন বিহীন, ল্যাক অফ আলফা হাইড্রোজেন বিহীন যেগুলো অ্যালডিহাইড, এই অ্যালডিহাইডগুলোতে যদি ঘন সোডিয়াম অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড দেওয়া হয়, তাহলে এর সঙ্গে আমরা ঘন সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, এর সঙ্গে আমরা ঘন সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এর সঙ্গে তাই আমরা ঘন সোডিয়াম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলাম। তাহলে দেখি আমরা এদের সঙ্গে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড যৌগতে ঘন সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি দাঁড়ায়, সে বিক্রিয়াগুলো আমরা দেখব। তাহলে প্রথমে আমরা এই মিথানেল, তারপরে ট্রাইমিথাইল ইথানেল, তারপরে 3 নম্বরটা দেখব অ্যালডিহাইড। তাহলে ক্রমান্বয়ে আমরা আলফা হাইড্রোজেন বিহীন যৌগগুলোকে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা বিক্রিয়া করাই, উত্তপ্ত করাই। তাহলে এখানে মিথানেল, ইন প্রেজেন্স অফ সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ঘন কনসেন্ট্রেট, তাহলে দেখা যাবে এর 2 অণু, 1 অণু জালিত হবে, এই জালিত হয়ে অ্যাসিড হবে। তাহলে এটা জালিত হলে হবে ফর্মিক অ্যাসিড, যেহেতু এখানে সোডিয়াম আছে তাহলে সোডিয়াম ফরমেট। তার মানে এটা প্রথমেই জালিত, এটা হবে ফর্মিক অ্যাসিড, যেহেতু এখানে সোডিয়াম আছে এর জন্য সোডিয়াম ফরমেট।
তাহলে এটা জারিত হইল, একটা অণু জারিত হইল, অর্থাৎ অক্সিজেন সংযুক্ত হইল। এবার আমরা দেখি একটা অণু জারিত হলো, বাকি অণুটা এবার বিজারিত হবে। অর্থাৎ এটা যদি হাইড্রোজেন পাই, তাহলে এখানে আছে এই ধরনের জিনিসটা আছে, এখানে যদি একটা হাইড্রোজেন পাই তাহলে এটা CH3 হয়ে যাবে, তাহলে CH3, আর এই ওর জায়গায় যদি আরেকটা H পাই তাহলে OH, অর্থাৎ হাইড্রোজেন পাইলে এটা আলটিমেটলি মিথাইল অ্যালকোহল হয়ে যাবে। তাহলে ঘটনাটা দাঁড়াইলো এই দুটি অণুর মধ্যে একটাকে যদি জারিত করা যায় তাহলে সেটা ফর্মিক অ্যাসিড, অতঃপর সোডিয়াম ফর্মেট, আর আরেকটা অণুকে যদি বিজারিত করা যায় তবে সেটা মিথাইল অ্যালকোহল হয়ে যাবে। এই বিক্রিয়াটাকে বলা হয় ক্যানি-জারো রিঅ্যাকশন। এই ক্যানি-জারো রিঅ্যাকশনটা হলো এই ধরনের, যে সমস্ত অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন থাকবে না তারা স্বতঃস্ফূর্তভাবে একই সঙ্গে জারিত বিজারিত হবে ঘন সোডিয়াম বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সান্নিধ্যে যদি উত্তপ্ত করা হয়। এই বিক্রিয়াটা বলা হয় ক্যানি-জারো বিক্রিয়া। তাহলে আমরা যদি এটাকে এখনই করি, যেহেতু এটাতে আলফা হাইড্রোজেন নেই, এটা হলো ট্রাইমিথাইল ইথানল, 2 অণু, ওই ঘন সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে 1 অণু হয়ে যাচ্ছে, এই অংশটার কোনো পরিবর্তন হবে না, এই অংশটা হয়ে যাচ্ছে অ্যাসিড, অতঃপর সোডিয়াম নিয়ে হয়ে যাচ্ছে ট্রাইমিথাইল ইথানয়েড। কারণ এটা প্রথমে জারিত হয়ে এটা হওয়ার কথা, যেহেতু এখানে 3টা মিথাইলমূলক আছে, তাহলে এটা হয়ে যাবে ট্রাইমিথাইল ইথানোয়িক অ্যাসিড। এখন এখানে সোডিয়াম আসলে হয়ে যাবে ট্রাইমিথাইল সোডিয়াম ইথানোয়েট, কারণ এই জিনিসটা ছিল ইথানোয়িক অ্যাসিড, এটা ইথানোয়িক অ্যাসিড। এই ইথানোয়িক অ্যাসিডে যদি সোডিয়াম আসে তাহলে হয়ে যাবে সোডিয়াম ইথানোয়েট। এখন এখানে 3টা মিথাইল আসলে হয়ে যাবে ট্রাইমিথাইল সোডিয়াম ইথানোয়েট। আর বাকি অংশটা, এটাকে আমরা যদি এটাকে বিজারিত করি তাহলে এই জিনিসটার কোনো পরিবর্তন হবে না, এটা রিমেইন আনচেঞ্জড। আর বাকি অংশটা এই জায়গাটা হয়ে যাবে এই ধরনের হয়ে যাবে, দ্যাট ইজ এটার সঙ্গে যদি এইরকম থাকে তাহলে হয়ে যাবে ইথানল, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্রাইমিথাইল ইথানল, কারণ এটা ছিল ইথানল। এই ইথানল জায়গায় 3টা হাইড্রোজেন, এখানে 3টা মিথাইলমূলক আসছে, এখানে 3টা মিথাইলমূলক, তাহলে ট্রাইমিথাইল ইথানল। তাহলে আমরা দেখলাম ট্রাইমিথাইল ইথানলকে একবার জারিত এবং বিজারিত করলে সর্বপ্রথমে হচ্ছে সোডিয়াম ট্রাইমিথাইল ইথানয়েট, আর বাকিটা হচ্ছে ট্রাইমিথাইল ইথানল। এইভাবে আমরা এই 2 অণুকে ঘন সোডিয়াম হাইড্রোক্সাইড সান্নিধ্যে আমরা ক্যানি-জারো বিক্রিয়ার মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পাইলাম। এবার যদি আমরা আরেকটা আলফাবিহীন হাইড্রোজেন আছে যৌগ, সেটা হলো বেনজালডিহাইড। এই যৌগটা হলো বেনজালডিহাইড। এর 2 অণুকে যদি এটা জারিত করি, ওই ঘন সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের দ্বারা উত্তপ্ত করি, তাহলে এই অংশটা হয়ে যাচ্ছে, এই অংশটা হয়ে যাবে বেনজোইক অ্যাসিড। এটা বেনজোইক অ্যাসিড প্রথমে হয়ে যাবে, যেহেতু এখানে সোডিয়াম আসে, এটা হয়ে যাবে ততপর সোডিয়াম বেনজোয়েট। আবার এই জিনিসটা যখন অ্যালকোহল হয়ে যাবে তাহলে অবশ্যই এই ফিনাইলমূলক বেনজাইল এটা থেকে যাবে ওই জায়গায়, এটা CH2OH, অর্থাৎ এটা হলো সোডিয়াম বেনজোয়েট, এটা হলো বেনজাইল অ্যালকোহল। তাহলে একই সঙ্গে এই আলফা হাইড্রোজেন বিহীন বেনজালডিহাইড ঘন সোডিয়াম হাইড্রোক্সাইডের সান্নিধ্যে একবার হইল জারিত হয়ে সোডিয়াম বেনজয়েট, আর একবার বিজারিত হয়ে হইল বেনজাইল অ্যালকোহল। তাহলে এই বিক্রিয়াটা কেমন করে ঘটে, অর্থাৎ বস্তুর মধ্যে অন্তর্নিহিত যে গুণাগুণটা আছে, এই গুণাগুণটা আমরা বাস্তবে যৌগ পেয়ে যাচ্ছি, প্রয়োগ করতেছি।
বস্তুর মধ্যে অন্তর্নিহিত গুণাগুণটাই বাস্তবতার দিকে ধাবিত হয়ে সেটা প্রয়োগে সৃষ্টি করে। তাহলে এই ক্যানিজারো বিক্রিয়াটা তার অন্তর্নিহিত ঘটনাটা কেমন করে ঘটে সেটা এখন আমরা দেখব। সর্বপ্রথম আমরা দেখতেছি এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড, আমরা জানি এটা একটা ক্ষার, জলীয় দ্রবণে তার আয়নে বিভক্ত হয়ে যাবে, সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন। এটা প্রথম আমাদের চিন্তা। অর্থাৎ পাত্রটাতে আমরা দেখব সর্বপ্রথমে এই সোডিয়াম এবং হাইড্রোক্সাইড আয়নে বিয়োজিত হয়ে গেল জলীয় দ্রবণে। এখন এর মধ্যে আমরা একটা অণু নিলাম, সেটা এই যে এই জিনিসটা নিলাম, এই আমরা মিথেনেল নিলাম, এক অণু মিথেনেল নিলাম। তাহলে এক অণু মিথেনেল কি হচ্ছে, এই এক অণু মিথেনেল এই মিথানেলের মধ্যে যে কার্বনিল মূলকটা আছে সেটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দরুন এর ইলেকট্রন ক্লাউড অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, সুতরাং পাইয়ের ইলেকট্রনটা অক্সিজেনের দিকে ধাবিত হবে, সুতরাং এটা তখন হয়ে যাবে আংশিক ঋণাত্মক, আর এখানে ইলেকট্রন ঘাটতি হতে আংশিক ধনাত্মক। এখন এই জায়গাটাতে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের ওই হাইড্রোক্সাইড এখানে চলে আসে, তাহলে নিশ্চয়ই নেগেটিভ পজিটিভ অংশে বিপরীত ধর্মী আকর্ষণে এই জায়গাটাতে এই হাইড্রোক্সাইড তখন আক্রমণ করে এটাকে দিয়ে দিবে এইভাবে। এখন এটা যদি আবার এখানে যদি আবার, যেহেতু এখানে 3 যদি হয়ে গেছে, কিন্তু এই অ্যানায়ন এই অবস্থায় থাকতে পারে না, এ তখন আবার অক্সিজেনের দিকে, কার্বনের দিকে তার ইলেকট্রন সে চাপ সৃষ্টি করবে। চাপ সৃষ্টি করলে তখন এই জিনিসটা আবার দ্বিবন্ধন হয়ে গেলে, এটা দ্বিবন্ধন হয়ে গেলে এই হাইড্রোজেন এখান থেকে পালবার রাস্তা খুঁজবে, অর্থাৎ এই হাইড্রোজেন তখন নেগেটিভ হিসাবে, হাইড্রাইড হিসাবে পালবার চেষ্টা করবে। কারণ যেহেতু এখানে এই অক্সিজেন এখানে আবার দ্বিবন্ধন সৃষ্টি করার একটা প্রবণতা সৃষ্টি হচ্ছে, সুতরাং এই হাইড্রোজেন তখন এখান থেকে তার ইলেকট্রনগুলো নিয়ে সে পালবার চেষ্টা করবে, কারণ এখানে তার এই কার্বনের হচ্ছে পঞ্চম যোজি হয়ে যাচ্ছে। এখন এদিকে আরেকটা অণু চুপ করে বসে আছে, এই অণুটা চুপ করে বসে আছে, এ যখন আবার পলারিত হবে তখন এই অংশটা ধনাত্মক হবে, তখন এই ধনাত্মকের জায়গাটা এই হাইড্রোজেন এই জায়গা আক্রান্ত হয়ে এখন জিনিসটা হয়ে যাবে এই ধরনের, এটা স্থিতিশীল হয়ে গেল, আর এই জিনিসটা মিথাইল অক্সাইড আয়ন হিসাবে অস্থিতি অবস্থায় থাকলো। এখন যদি আবার এই অস্থিতি অবস্থায় যদি এই হাইড্রোজেন এখানে আক্রান্ত হয়, আবার এখানে যদি আমার ওই যে সোডিয়াম এখানে দ্রবণের মধ্যে চুপ করে বসে আছে, তখন এই সোডিয়াম এই জায়গাটাতে আক্রান্ত হয়ে সোডিয়াম ফরমেট, অপরদিকে এই অংশটা হয়ে যাচ্ছে মিথাইল অ্যালকোহল। এইভাবে ক্যানিজারো বিক্রিয়াটা মেকানিজম। তাহলে সর্বপ্রথমে দেখতেছি একটা অণু রেজোনেন্স ক্যারেক্টারের জন্য, তার গতিশীলতার জন্য কার্বোক্যাটায়ন এবং অক্সিজেন অ্যানায়ন সৃষ্টি করে, ওই সময় হাইড্রোক্সাইডমূলক সেই জায়গায় আক্রান্ত করে ওটা হাইড্রোক্সাইডে রূপান্তরিত করে দেয়, কিন্তু আবার সে অক্সিজেন তার ইলেকট্রন চাপ সৃষ্টি করে এখানে দ্বিবন্ধন সৃষ্টি করতে চায়। যখন সে দ্বিবন্ধন সৃষ্টি করতে যায়, এখান থেকে হাইড্রোজেন যখন পাল বা রাস্তা খুঁজে বেড়ায়, তখন হাইড্রোজেন হাইড্রাইড হিসাবে আরেকটা অণু যখন আবার রিজনেন্স হয়ে ধনাত্মক হয়ে গেল, তখন এই ঋণাত্মক হাইড্রাইড তখন ওই জায়গায় আক্রান্ত হয়ে ওইটাকে আবার অস্থিতিশীল করে দিল। নিজে স্থিতিশীলতা লাভ করলে আবার হাইড্রোক্সাইড, যেহেতু সোডিয়াম আছে, এটা অ্যাসিড হয়ে গেল, তখন সোডিয়ামের দিকে আক্রান্ত হয়ে এটা সোডিয়াম ফরমেট, এখন বাকি অংশটা হলো মিথাইল অ্যালকোহল। এভাবে ক্যানিজারো বিক্রিয়ার আমরা ট্রাইমিথাইল ইথানেল, বেনজালডিহাইড ইত্যাদি আমরা মেকানিজমগুলো এইভাবে দেখাতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীগণ, ক্যানিজারো বিক্রিয়া একটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া। এই বিক্রিয়াটা না বুঝলে রসায়ন শাস্ত্রের অনেক কিছু জিনিস তোমরা বুঝতে পারবে না, এবং এটা বিভিন্ন পরীক্ষা হতে আরম্ভ করে ইন্টারভিউগুলোতে এই বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তাহলে আমরা সর্বসার কথায় যেটা পাইলাম, আমাকে ক্যানিজারো বিক্রিয়া বুঝতে গেলে সর্বপ্রথমে অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন যেখানে নাই ওইটা জায়গা খুঁজতে হবে।
যেগুলো আলফা হাইড্রোজেন আমরা পাবো না, ওগুলোকে আমরা যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বিক্রিয়া করাবো, ঘন সোডিয়াম হাইড্রোক্সাইড বা ঘন পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে দেখা যাবে ওই দুই অণু একটি অণু স্বতঃস্ফূর্তভাবে জারিত হয়ে তার অ্যাসিডের লবণ তৈরি করবে, বাকিটা অ্যালকোহলে রূপান্তরিত হবে। এই বিক্রিয়াটাকে বলা হয় ক্যানিজারো বিক্রিয়া। এই ক্যানিজারো বিক্রিয়া তোমরা বারবার খাতায় লিখে একটু রপ্ত করলে বা আয়ত্ত নিয়ে আসলে তোমরা অনেক উপকৃত হবে। তোমাদের সকলকে ধন্যবাদ।